প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব সুন্দর চলছে। তো দেখো, আমি আজকে নিয়ে চলে এসেছি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পরিমিতির মধ্যে যেটা আমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সমকোণী চৌকোণ বা আয়তঘন। ঠিক আছে, এটা আমাদের যে ক্লাস 10 যে বই আছে সেখানে আমাদের 4 নম্বর চ্যাপ্টার। আমি তোমাদের বলেছি যে একদম টোটালি 24টা চ্যাপ্টার আমি তোমাদের করাবো। ঠিক আছে, মানে 24টা চ্যাপ্টারের টোটাল বেসিক কনসেপ্টগুলো এবং সেগুলো তোমাদের ভালো করে দেবো, এবং যাতে করে তোমরা টেস্ট পেপার বলো বা পরীক্ষাতে তোমাদের খুব সুবিধা হয়, সেই জন্য তোমাদের অবশ্যই ক্লাসগুলো রেগুলার দেখতে হবে। তো দেখো, আজকে আমাদের ক্লাস যেটা সমকোণী চৌকোণ বা আয়তঘন। তো মোটামুটি ভাব তোমরা অনেকেই অনেকটা জেনে গেছো। তো শেষ মুহূর্তে আরেকবার মনে করে দিই অনেকের কাছে, যেহেতু পড়াশোনাটা পুরো মানে অনেকটা আগে স্যারেরা বুঝিয়েছিলেন, সেই জিনিসটা হয়তো অনেকের কাছে এখন মনে নাও থাকতে পারে। তো এই সময় তুমি রিভিশন করতে চাইছো, তো সেই সময় আরেকবার তোমার কাছে যদি বেসিক কনসেপ্টটা থাকে তাহলে তোমার অনেকটা সুবিধা হবে। তো চলো, আজকে ক্লাসে আমরা দেখে নেবো সমকোণী চৌকোণ নিয়ে যাবতীয় কিছু, এবং কোন সময় তোমরা আয়তন বের করবে, কোন সময় তোমরা পরিসীমা বের করবে, বা কোন সময় সমকোণের ক্ষেত্রফল বের করবে, এই জিনিসগুলো আমি তোমাদের ক্লাসে বলে দেবো। তো দেখো, এই সমকোণী চৌকোণের যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কিন্তু দুটো ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে কোনো অঙ্ক আছে সমকোণী চৌকোণ বা আয়তঘন দিয়ে, আর একটা আছে আয়তঘনের মধ্যেই, যেহেতু একটা ঘনক হচ্ছে একটা বিশেষ ধরনের আয়তঘন। তো তাহলে এই যে 4 নম্বর চ্যাপ্টার, এখানে আমাদের অঙ্কগুলো আছে সবগুলো কি হয় আয়তঘন অথবা আমাদের ঘনক দিয়ে অঙ্ক আছে। ঠিক আছে, তো আমরা সেই জন্য আমরা প্রথমত আমরা আয়তঘন এবং ঘনক দুটোকে আমরা একই সাথে দেখে নেব। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে দেখে নিচ্ছি আয়ত ঘনক। ঠিক আছে, প্রত্যেকের ক্রাইটেরিয়াগুলো কি কি এবং তাদের সূত্রগুলো কি আমরা আরেকবার পুনরায় মনে করে নেবো। ঠিক আছে, তো আয়তঘন এবং ঘনক। তো আয়তঘন কাকে বলে না, আয়তঘনক বা আয়তঘন কাকে বলে না, যে ঘনবস্তু, দেখো আয়তঘন এবং ঘনক এগুলো কিন্তু সুষম ঘনবস্তু। তো আয়তঘন কাকে বলবো না, যে ঘনবস্তুর প্রতিটা তল আয়তকার এবং এর হচ্ছে 6টা তল আছে। যে সুষম ঘনবস্তুর 6টি তল এবং প্রতিটি তল আয়তকার এবং প্রতিটি তল তার পাশের তলের সাথে সমকোণে থাকে। মানে এই যে আয়তঘন বলতে, এই যে আমরা প্রত্যেকেই জানি, এই যে একটা ইট বা বাক্স, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আয়তঘনের উদাহরণ। কেন এইগুলো আয়তঘন? তার কারণ হচ্ছে দেখো, প্রতিটা তল কিন্তু আয়তকার, এবং এই যে এই তলটার সাথে এই পাশের যে তলটা, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, প্রতিটা এরকম আছে, এবং বিপরীত যে তলগুলো সেগুলো কিন্তু সর্বসম এবং সমান্তরাল। আর ঘনক কোনটা না, ঘনক হচ্ছে আয়তঘনের একটি বিশেষ ধরনের। তো ঘনক হচ্ছে প্রতিটি তল হচ্ছে বর্গাকার, বাকি সবই কিন্তু ক্রাইটেরিয়া একই থাকছে। ঠিক আছে, আয়তঘনের মতোই কিন্তু মানে ঘনকের সমস্ত ক্রাইটেরিয়া একই থাকছে, শুধুমাত্র প্রতিটি তল বর্গাকার। মানে যে সুষম ঘনবস্তুর প্রতিটি মানে 6টি তল আছে এবং প্রতিটি তল হচ্ছে বর্গাকার, এবং পাশের তলগুলির সাথে প্রতিটি তল হচ্ছে কি থাকে না, সমকোণে থাকে। তো সেটা হচ্ছে আমাদের ঘনক। তো দেখো, এই ঘনকের যেহেতু আমরা এইভাবে কল্পনা করব, এইরকম ভাবে, এটা হচ্ছে দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, প্রস্থটা যদি আমাদের এখানে আমরা ধরি যদি বি হয়, এবং উচ্চতা যদি আমরা সি হয়। এবং দেখো, ঘনকের ক্ষেত্রে কিন্তু যেহেতু বাহু দৈর্ঘ্যগুলো প্রত্যেকই সমান, তার মানে ঘনকের ক্ষেত্রে আমাদের এ এবং এ। ঠিক আছে, তার মানে এইটাকে ঘনকটাকে আমরা যদি এইভাবে কল্পনা করি, তাহলে এ মানে দেখো, আয়তঘন এবং ঘনকের মধ্যে সবই ব্যাপার একই থাকছে, শুধুমাত্র বাহুর দৈর্ঘ্যগুলো প্রত্যেকের সমান, সেই জন্য প্রতিটাতে আমি এ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে করতে গিয়ে অনেকে তোমরা মিস্টেক করো, তো সেজন্য আবার বলে দিচ্ছি। দেখো, তো আয়তঘনর এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইগুলোকে বলে ধার। ঠিক আছে, এরকম ধার কয়টা আছে, এরকম ধার আছে আয়তঘনকের হচ্ছে ধার আছে এরকম কটা, 1টা 2টো 3টে 4টে। দেখো, এখানে এইদিকে 4টে আছে, বিপরীত দিকে 4টে আছে, 8টা 9টা 10টা 11টা 12টা, মোট ধার সংখ্যা হচ্ছে 12টি। এই নিয়ে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আছে, তাহলে এই ধার সংখ্যাটা তোমাদের জানতে হবে। আচ্ছা, শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি না, শীর্ষবিন্দুর সংখ্যা বলতে এই যে এইগুলো, তো এগুলো শীর্ষবিন্দুগুলো বা কৌণিক বিন্দুগুলো, এগুলো মোট আছে কয়টি না, মোট আছে 8টি। ঠিক আছে, আচ্ছা, তল আছে কয়টি না, তল হচ্ছে প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, তল আছে 6টি। ঘনকেরও কিন্তু একই ব্যাপার, ধার, শীর্ষবিন্দু এবং হচ্ছে তল সংখ্যা কিন্তু প্রত্যেকে কিন্তু সেম। এবার এই আয়তঘনক কতগুলো সূত্র আছে, এই আয়তঘনকের আয়তনের সূত্রটা কি না, হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো আমাদের যদি দৈর্ঘ্যটা এ হয়, প্রস্থটা যদি বি হয় এবং উচ্চতা যদি সি হয়, তাহলে আয়তঘনকের আয়তনটা হবে এ ইন্টু বি ইন্টু সি। মনে রাখবি, এখানে অবশ্যই কিন্তু ঘন একক দিতে হবে। ঠিক আছে, তাহলে একইভাবে আয়তঘনকের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ঘনকের আয়তনটা কত হবে, ঘনকের আয়তনটা হবে এ গুণিত এর যেহেতু প্রস্থটাও এ, তাহলে এ ইন্টু এ মানে হচ্ছে এ কিউ ঘন একক। এবার তোমাদেরকে জানতে হবে যে আমরা কোন অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আয়তন বের করব।
দেখো সেই সকল অঙ্কগুলোর ক্ষেত্রে যখন আমাদেরকে জানতে চাইবে যে হয়তো এই রকম একটা চারচৌকো ব্লক আছে এবং তার মধ্যে কতটা ধাতু আছে বা তার ওজন কত, সেই সময় কিন্তু যখন আমরা পুরো জিনিসটা এই টোটাল এই যে ঘনবস্তুটাকে যখন জানতে চাইছি তখন সেক্ষেত্রে কিন্তু তার আমরা আয়তনটা বের করবো। তাহলে ঘনক এবং আয়তঘনকের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাপার। বা ধরো এরকম একটা আছে যে চৌবাচ্চা আছে, কোনো একটা চৌবাচ্চা, তো চৌবাচ্চার মধ্যে কতটা জল আছে সেই পরিমাণটা জানতে গেলেও কিন্তু আমাদের আয়তনটাই বের করতে হবে। আর একটা কি আছে, আর একটা আছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল এবং আমরা কখন বের করব সেটা আমরা দেখে নেব। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা। ঠিক আছে, এখানে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল মনে রাখবে এখানে কিন্তু বর্গ এককে হবে। এবার এই ঘনকের যদি আমরা এর আয়তন, এটা আমরা বের করেছিলাম আয়তন, এবং এর যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা জানি, সমগ্রতলের ক্ষেত্রফল, তো সেটা কত হয়ে যাবে না, সেটা হয়ে যাবে এখানে যদি তুমি প্রত্যেক জায়গাতে এ বসিয়ে দাও তাহলে 2 ইন্টু আর দেখো এখানে এ ইন্টু এ যুক্ত এ ইন্টু এ যুক্ত এ ইন্টু এ, কারণ প্রতিটা তলে কিন্তু এর এই ছিল। তাহলে এখানে 2 গুণিত দেখো এ স্কোয়ার যুক্ত এ স্কোয়ার যুক্ত এ স্কোয়ার মানে 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 6 স্কোয়ার। এই প্রসঙ্গে একটা আমি কথা তোমাদের বলে রাখি, দেখো 6 ইন্টু এ স্কোয়ার, দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, বা আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে শুধুমাত্র এই পোর্শনটা। একটা বই যদি থাকে শুধুমাত্র তার চার যে মানে বাইরের যে তলগুলো, সেই তলগুলোর ক্ষেত্রফলটাই হচ্ছে মানে সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এখন আয়তঘনক বা ঘনক আমরা কখন সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব না, সেই সময় আমরা বের করব যখন আমাদেরকে জানতে চাইবে যে কোনো একটা বই হোক বা কোনো একটা বাক্স হোক বা আমাদের যে কোনো একটা ইট হোক, তো তার চারিপাশটা রং করব, শুধুমাত্র চারদিকটা রং করব, তখন হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। চারদিক মানে কি একদম উপর নিচ মানে সমগ্র তল, পুরো চতুর্দিক মানে চারদিকে যে চারটে তল এগুলো কিন্তু আবার পার্শ্বতল। তো চারদিকে কিন্তু চারটে তল হচ্ছে পার্শ্বতল, এবং তার সাথে যদি উপর এবং নিচে নিই তাহলে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়ায়। যদি বলে রং করতে হবে তাহলে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন 2 ইন্টু এ ইন্টু বি যুক্ত বি ইন্টু সি যুক্ত এ ইন্টু সিটা কেন হচ্ছে, তার কারণ এটা যদি আমাদের এই যে তলটা যদি আমরা ধরি দৈর্ঘ্যটা এ এবং প্রস্থটা যদি বি ধরি, তাহলে এই যে নিচের তলটার ক্ষেত্রফল কত এ ইন্টু বি, এরকম দেখো একই রকম দেখতে উপরের দিকেও একটা আছে, তার মানে দুটো এ ইন্টু বি। আবার যদি আমরা দেখি এই তলটা যদি দেখি উচ্চতা যদি সি হয়, তাহলে এই যে এই তলটার ক্ষেত্রফল কত বি ইন্টু সি, এবং একইভাবে এইরকমই একটা তল কিন্তু এইদিকে আছে মানে 2 ইন্টু বি ইন্টু সি যুক্ত, এবং দেখো এই যে ধারের যে তলটা, এই তলটার ক্ষেত্রফলটা কত এ ইন্টু সি, এবং এর অপোজিটেও তো কিন্তু আর একটা আছে এ ইন্টু সি, ওই জন্য 2 ইন্টু এ ইন্টু সি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের আয়তন সমগ্রতলের ক্ষেত্রফল এই জিনিসগুলো আমি তোমাদের দেখালাম। আর দেখো ঘনকের যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বলতে যাই, দেখো ঘনকের যেহেতু প্রতিটি তলই হচ্ছে বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের একটি তলের ক্ষেত্রফল কত না, দেখো অনেক সময় দেওয়া থাকে এই দেখো ঘনকের এই যে তলটা, এই তলটা হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য যদি ই হয় তাহলে এর ক্ষেত্রফল কত এ স্কোয়ার হবে, এবং এরকম কটা তল আছে 6টা আছে, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার। তুমি কিন্তু এইভাবে বলতে পারো। আর যদি শুধুমাত্র চারদিকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতো তাহলে কিন্তু 4 স্কোয়ার হতো। আচ্ছা আমি বলতে ভুলে গেছি, তো আয়তঘনকের উদাহরণ কোনগুলো না, হচ্ছে বই বা কাঠের বাক্স বা এই ধরনের ইট, এই ধরনের কিছু। আর ঘনকের উদাহরণ কোনগুলো না, লুডোর ছক্কা বা হচ্ছে চায়ের পেটি বা চিনির দানা, এগুলো হচ্ছে ঘনকের উদাহরণ। এছাড়াও আরো একটা সূত্র থেকে যায়, সেটা হচ্ছে দেখো যদি তোমাকে জানতে চাই যে আয়তঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, কি বলছি একটি তলের কর্ণের দৈর্ঘ্য। এবার সেক্ষেত্রে দেখো একটি তল বলতে অনেকগুলো তল আছে, যদি বলে ভূমিতলের কর্ণের দৈর্ঘ্য, তো এটা একটি নয়, যদি বলে ভূমিতলের কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে, কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাবে না রুট ওভার অফ, দেখো এর এ এবং প্রস্থ বি, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। ঠিক আছে, এটা কিন্তু একক, মনে রাখবে এই জিনিসগুলো কিন্তু খুব মাথায় ভালো করে রাখতে হবে। ঘন একক কোন ক্ষেত্রে বর্গ একক এবং কোন ক্ষেত্রে একক, এগুলো কিন্তু ভালো করে ব্যবহার করতে হবে। আমি যদিও আমাদের ক্লাস 10-এর যে আমাদের কিন্তু এই আয়তঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া নেই, কিন্তু আমি দেখালাম, তার কারণ হচ্ছে অনেক সময় আমাদের জানতে চাই যে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যটা কত। একটি তলের কর্ণের দৈর্ঘ্য যদি হয়, একটি তলের কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, কর্ণের দৈর্ঘ্য দেখো মানে ঘনকের একটি তল মানে হচ্ছে বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 × বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, এত একক। আর
আয়তঘনকের যদি কর্ণের দৈর্ঘ্যটা তোমাকে জানতে চাই, তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কোনটা? কর্ণের দৈর্ঘ্য মানে এই কোণ থেকে একদম ওই কোণ পর্যন্ত। তোমার ঘরের মধ্যে যে চারটে যে চার দেওয়াল আছে তার যদি কোণাকুণি যদি তুমি দেখো, তাহলে এইরকম কিন্তু একটা, দুটো, এবং এই দিকে একটা তিনটে, এবং এই দিকে একটা চারটে, মোট কিন্তু চারটে কিন্তু তোমার কিন্তু কর্ণ তুমি আঁকতে পারবে। এবং এই প্রতিটা কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? প্রতিটা কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস হচ্ছে উচ্চতা স্কয়ার। তো এই ধরনের অঙ্ক তোমাদের আছে যে আমরা দেখবে অনেক সময় দেখে থাকি যে পেন্সিল বাক্সের মধ্যে যখন পেন্সিলের আকারটা যখন বড় হয় তখন আমরা রাখতে পারি না সোজাসুজি লম্বালম্বিভাবে, তখন আমরা কি করি না, তখন আমরা ওটাকে যদি কোণাকুণি রেখে দিই তাহলে কিন্তু আমরা পেন্সিল বাক্সের মধ্যে পেন্সিলটা ধরে যায়। তো তাহলে সেই জন্য এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এই যে কোণাকুণি যে ব্যাপারটা, ঠিক আছে? তো মানে ঘরের মধ্যে সবচেয়ে বড় যে লম্বা যে রডটা বা লম্বা যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে কর্ণ বরাবর রাখা যাবে। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a² + b² + c² একক। এবং এই যদি ঘনকের যদি কর্ণের দৈর্ঘ্য বলি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বলি তাহলে কত না √3 × a। যদি বলো কিভাবে হচ্ছে না, সেক্ষেত্রে যদি দেখো তাহলে দেখো এইটা হচ্ছে আমরা পেয়েছি এই যে এই বাহুটা, যদি তুমি কল্পনা করো এই বাহুটা হচ্ছে √2a, ঠিক আছে? আর তার সাথে এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে, এইটা হচ্ছে a। তাহলে এই কর্নারটা কত হচ্ছে? এই কর্নারটা হচ্ছে √2a তার হোল স্কয়ার যুক্ত লম্ব স্কয়ার, মানে এটা লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি √2a² যুক্ত a², মানে √3a² সমান আমরা পাচ্ছি √3a একক, ঠিক আছে? দেখো এই সূত্রটাই আমরা কিন্তু লিখেছি। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কখন কর্ণের দৈর্ঘ্য বের করব, কখন আমরা আয়তনটা বের করব, কখন আমরা সমতলের ক্ষেত্রফল বের করব, এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আয়তঘনকের মধ্যে এই জিনিসটা আছে। এবার দেখো এখানেতে আয়তঘন চ্যাপ্টারে মোটামুটি যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে ধরো কোনো একটা খালের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, গভীরতা আছে, তো সেই খালটা কাটলে কতটা মাটি পাওয়া যাবে। তো খালটাকে একটা কল্পনা করে নাও যে এরকম একটা দৈর্ঘ্য যদি আছে, এরকম একটা দৈর্ঘ্য, এবং হচ্ছে মানে খালটা যদি আমরা আয়তঘনাকার আকার হয় তাহলে কিন্তু এই যে কাটলে যে মাটিটা পাওয়া যাবে সেটা কিন্তু একটা আয়তঘন নেই পাওয়া যাবে। মানে খালটা যদি লম্বাই 20 মিটার হয় তাহলে লম্বাই 20 মিটার, এবং এটা যদি গভীরতা যদি দেখো, গভীরতা যদি উপর থেকে নিচ পর্যন্ত যদি 8 মিটার হয়, ঠিক আছে? আর এটা যদি চওড়াতে যদি 4 মিটার হয় তাহলে এটা কাটলে কতটা মাটি পাওয়া যাবে না, এর যেটা আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে? তো বা কোনো একটা জায়গা থেকে যদি তার এই যে আমাদের এখানে যেটা আছে, তো এই যে a × b, এবার আরেকটা জিনিস এখানে আমি বলতে মিস করেছি। তো এই যে আয়তঘনকের যে আয়তনের সূত্র সেটা হচ্ছে a × b × c। এটাকে কিন্তু এই a × b মানে কিন্তু আবার ভূমির ক্ষেত্রফল। তাহলে আয়তঘনকের আয়তনটাকে আরেকটা ভাবে লেখা যায় কি, আরেকটা ভাবে লেখা যায় হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা, ঠিক আছে? তো কোনো একটা জায়গা থেকে মাটি তুললে বা কোনো একটা জায়গাতে আয়তঘনক আকারে যদি আমরা মাটি ফেলি তাহলে কতটা মাটি লাগবে, তো সেই জন্য সেই সকল অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু তার আয়তনটা বের করতে হবে, ঠিক আছে? একই সাথে চৌবাচ্চার মধ্যে কতটা জল আছে বা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আয়তঘনটা বার করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল মোটামুটি সমকোণী চৌপলের উপর যে যাবতীয় যে প্রশ্নগুলো আছে, বা দেখো যেগুলো টেক্সট বুকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু সলভ করতে হবে। তো এই হচ্ছে মূল বিষয় সমকোণী চৌপল বা আয়তঘন বা এবং ঘনকে নিয়ে, ঠিক আছে? মোটামুটি এই জিনিসগুলো জানলেই তোমার ওভারঅল আয়তঘন যে কনসেপ্টটা সেটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানিও।